সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিকে যেমন ছিলেন সাহিত্যিক, তেমনি কর্মজীবনে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। কর্মজীবনে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। আর আজ আমি আপনাদেরকে শোনাব সেই সব বিচিত্র ঘটনাগুলির মধ্যে একটি মজার ঘটনা। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আপনারা অনেকেই এই গল্পগুলি শোনেন, কিন্তু কেউ লাইক করেন না। তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। 1874 সালের কথা। ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের অধীনে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন বারাসাত মহকুমার ভারপ্রাপ্ত জেলাশাসক। এক বর্ষাকালের ঘটনা। রহিমগঞ্জে এক ব্রাহ্মণ ভদ্রলোক হঠাৎ ছেলের অসুস্থতার খবর পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। কলকাতার কলেজে তার ছেলে পড়াশোনা করে। ভদ্রলোক কী করবেন স্থির করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বসিরহাট থেকে কলকাতা রওনা দিলেন তিনি। কিন্তু বিপদের উপর বিপদ। বারাসাত পৌঁছানো মাত্রই সন্ধে ঘনিয়ে এলো। তখনকার দিনে এখনকার মতো এত ভালো যোগাযোগ ব্যবস্থাও ছিল না। তো ভদ্রলোক নিরুপায় হয়ে রাতটুকু কাটানোর জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে লাগলেন। তারপর অনেক খোঁজাখুঁজির পর এক ব্রাহ্মণ বাড়িতে ঢুকে তিনি রাতটুকুর জন্য আশ্রয় প্রার্থনা করলেন। খাওয়া দাওয়া শেষ হলে পাশের চণ্ডীমণ্ডপে সেই অতিথি ভদ্রলোকের রাতে শোয়ার ব্যবস্থা হলো। শোয়ার পরও নানা দুশ্চিন্তায় কিছুতেই তার ঘুম আসছিল না। ছেলের শারীরিক অসুস্থতার কথা বারবার তিনি চিন্তা করছিলেন। এরপর কি হবে, ছেলে কবে আবার সুস্থ হয়ে উঠবে, এই সব নানা রকম তিনি চিন্তা করছিলেন। আর এমন সময়ে তার নজরে পড়ল পথ চলতি একজন লোক খুব সন্তর্পণে সেই গৃহকর্তার বাড়িতে ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন গৃহকর্তার বাড়িতে গোপনে যে লোকটা প্রবেশ করেছিলেন তিনি মাথায় একটা বাক্স নিয়ে চণ্ডীমণ্ডপের পাশ দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছেন। কাল বিলম্ব না করে অতিথি ব্রাহ্মণ ভদ্রলোক পলায়নরত সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়লেন আর তাকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করতে লাগলেন। সেই চিৎকার শুনে গৃহকর্তা আলো নিয়ে ছুটে এলেন। আরও বেশ কয়েকজন লোক হাজির হয়ে গেলেন সেখানে। এত লোক জমায়েত হওয়ার পর পরিস্থিতি বেগতিক দেখে সেই চোরও ধরা পড়ার ভয়ে সেই ব্রাহ্মণ ভদ্রলোককে জাপটে ধরে তার স্বরে চোর চোর বলে চিৎকার জুড়ে দিলেন। আর উপস্থিত সকলে তখন হতভম্ব হয়ে গেলেন। তাহলে প্রকৃত চোর কে? বাধ্য হয়ে তাদের দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হলো। পুলিশের হেফাজতে আসার পরও আসল ও নকল চোরকে শনাক্ত করা গেল না। খুব মুশকিল হয়ে পড়ল। উল্টে দেখা গেল ব্রাহ্মণ ভদ্রলোকের সঙ্গে যিনি অভিযুক্ত সেই ব্যক্তি পুলিশ কনস্টেবল ছিল। তাদের আদালতে চালান করে দেওয়া হলো। বিচারের ভার পড়ল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর। দুজনের জবানবন্দি শুনে বঙ্কিমচন্দ্র পড়লেন মহা ফাঁপড়ে। কিছুতেই তিনি নির্ধারণ করতে পারছিলেন না যে কে আসল চোর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাধ্য হয়েই সেদিনের মতো বিচার মুলতবি করলেন। এইভাবে প্রায় সপ্তাহ 2 চলে গেল। চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি। সাহিত্য সাধনায় কিছুতেই আর মনোনিবেশ করতে পারছিলেন না। আর এদিকে আগামীকালই তাকে এতদিন ধরে স্থগিত হয়ে থাকা মামলার রায় ঘোষণা করতেই হবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। গৃহভৃত্যের মাধ্যমে বঙ্কিমচন্দ্র ডেকে পাঠালেন তারই বিশ্বস্ত এক আমলাকে। সাহিত্যানুরাগী হওয়ায় তিনি সাহিত্য সম্রাটের বেশ পছন্দের তালিকায় ছিলেন। বঙ্কিমচন্দ্রের মনে পড়ে গেল যে কোনো এক নাটকে তিনি সফলভাবে মৃতের ভূমিকায় অনেকক্ষণ ধরে অভিনয় করেছিলেন। আর সেই কৌশলকেই বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগালেন বঙ্কিমচন্দ্র। সেই আমলা উপস্থিত হওয়ার পর তাকে সকালবেলায় আরও একবার আসার জন্য অনুরোধ করলেন তিনি। কথা মতো সেই আমলা পরদিন সকালে হাজির হলে বঙ্কিমচন্দ্র তাকে কিছু নির্দেশ দিয়ে নিজের এজলাসে চলে গেলেন। সেদিন আদালত কক্ষে ভিড় উপচে পড়ছে।
এমনকি অত্যন্ত কৌতূহলী হয়ে আলিপুর সদর আদালত থেকে কিছু উকিল ও আমলাও সেই মোকদ্দমা শোনার জন্য হাজির হয়েছে। বিচার শুরু হলো। এমন সময় এক পেয়াদা বঙ্কিমচন্দ্রকে এসে শশব্যস্ত হয়ে খবর দিলেন যে বঙ্কিমচন্দ্রের পরিচিত সেই আমলা খুন হয়েছেন বারাসাত থেকে বসিরহাট যাওয়ার রাস্তায়। বঙ্কিম বিস্মিত হয়ে বললেন, তিনি তো সকালেই তার সঙ্গে দেখা করে গিয়েছেন। সেই মৃতদেহ মর্গে পাঠানোর আগে তাই তিনি নিজে একবার সেই মরদেহ পরখ করে দেখবেন বলে মনস্থির করলেন। আর পেয়াদাকে হুকুম দিলেন এই দুই অপরাধীকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই লাশ তুলে আনার জন্য, কারণ ডোমদের পাঠালে অনেকটা সময় অপব্যয় হবে। বাধ্য হয়ে তারা সেই মৃতদেহ আনতে পেয়াদার সঙ্গে রওনা হলেন। রোদের প্রখর তাপ, মৃতদেহ কাঁধে করে ফেরার সময় তাদের গলদঘর্ম অবস্থা। ব্রাহ্মণ ভদ্রলোক দুঃখ করে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে লাগলেন। আর কেউ কোথাও নেই দেখে সেই কনস্টেবল তাকে বললেন, যেমন বারবার বলা সত্ত্বেও তিনি যেহেতু তাকে ছাড়েননি, তাই তিনি নিরপরাধ হওয়া সত্ত্বেও এখন উচিত শাস্তি ভোগ করছেন। আদালত কক্ষে মৃতদেহ পৌঁছে দিয়ে দুজনেই তখন মুক্তি পেতে চাইলেন। আর ঠিক সেই সময় মৃতদেহ হঠাৎ নড়ে চড়ে উঠল, সোজা হয়ে উঠে দাঁড়ালো। এই দৃশ্য দেখে উপস্থিত সকলের তো চক্ষু স্থির। টান টান উত্তেজনার মধ্যে সেই মৃতদেহ সকলকে অবাক করে দিয়ে জানালো যে বঙ্কিমচন্দ্রের নির্দেশ মতো এতক্ষণ তিনি মৃতদেহ সেজে রাস্তায় পড়েছিলেন। পথে আসার সময় দুজনের বক্তব্যই তিনি শুনেছেন। আসল অপরাধী হলেন পুলিশ কনস্টেবল। বঙ্কিমচন্দ্রের বিচারে নিরপরাধ ব্রাহ্মণ বেকসুর খালাস পেলেন, আর প্রকৃত দোষী পুলিশ কনস্টেবলের 3 বছরের সশ্রম কারাদণ্ড হলো। এরকমই আরও একটি মজার ঘটনা হলো, আত্মীয়রা একবার বঙ্কিমচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তিনি তখন মোমের আলোতে কাজ করছিলেন। তারা এসেছেন দেখে সঙ্গে সঙ্গে তিনি মোমবাতি নিভিয়ে দিয়ে অন্য আরেকটা মোমবাতি ধরালেন। এরপর আগত অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় শুরু করলেন। এই ঘটনা প্রত্যক্ষ করে অবাক দৃষ্টিতে সাহিত্য সম্রাটের দিকে তাকিয়ে থাকেন তারা। উপস্থিত একজন কৌতূহল নিরসনের জন্য বঙ্কিমচন্দ্রের কাছে জানতে চাইলেন কেন তিনি আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন। এই প্রশ্ন শুনে বঙ্কিমচন্দ্র নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিলেন যে আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। যেহেতু তিনি এখন অতিথি অভ্যাগতদের সঙ্গে গল্প করবেন, তাই তিনি ব্যক্তিগত কাজের জন্য জনগণের দেওয়া করের টাকা থেকে একটা অংশও খরচা করতে রাজি নন। সেক্ষেত্রে কেউ দেখতে না পেলেও বঙ্কিমচন্দ্রের বিশ্বাস এই অনৈতিক কাজের জন্য ঈশ্বরের কাছে তাকে জবাবদিহি করতে হতে পারে। তাই তিনি নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়েছিলেন। এই কথা শুনে তারা খুব স্তম্ভিত হয়ে গেলেন। আসলে তারা এসেছিলেন আত্মীয়তার সূত্রে বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করা যায় কিনা সেই বিষয়ে অনুরোধ করতে। কিন্তু সামান্য মোমবাতি নিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্রের এই সূক্ষ্ম বিচারবুদ্ধি ও বিবেচনা দেখে নিজেরাই তারা সতর্ক হয়ে গিয়ে তাকে সেই অনৈতিক প্রস্তাব জানানোর সাহসই পেলেন না। তো শ্রোতা বন্ধুরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।